চা দোকানে বসে এই গ্রামের সব থেকে জ্ঞানী ব্যক্তি ভট্টাচার্য মশাই। ওনার বাড়িতে একটা প্রাচীন কালী মন্দির আছে। গ্রামের লোকেরা অবশ্য এটাকে বুড়িমার মন্দির নামে চেনে। এই মন্দিরের বুড়িমা খুবই জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে লোক এসে এই মন্দিরে ভিড় জমায়। লোকে বলে ভক্তরা এই মন্দিরে এসে ভক্তিভরে যা চায় মা তাদের সব আশাই পূরণ করে। অমাবস্যার পরের দিন চা দোকানে চা খেতে খেতে হঠাৎ ভট্টাচার্য মশাইয়ের কি যেন একটা মনে হতে তিনি দৌড় লাগালেন মন্দিরের উদ্দেশ্যে। তার পিছু পিছু দৌড় লাগালো চা দোকানে বসে থাকা আরো কয়েকজন। মন্দিরে পৌঁছে দেখা গেল মন্দিরের বাইরে বসে আছে রূপা। তার চুলগুলো এলোমেলো, চোখ ফ্যাকাশে। মেয়েটার বয়স 18 বছর। এই মন্দিরেই মায়ের সেবা করে সে। সকাল সন্ধ্যা মন্দির ধোয়া, ফুল তোলা, এইসবই তার কাজ। সেই রূপা আজ মন্দিরের কাছে বসে কি যেন বিড় করছে, আর তার সাথে মাথা দোলাচ্ছে। কি সব অদ্ভুত কথা বলছে, সংস্কৃত ভাষায় কি যেন বলছে। ভট্টাচার্য মশাই এসব শুনে রীতিমতো ঘাবড়ে যান। তিনি বলেন, শান্ত হ মা, শান্ত হ। সঙ্গে সঙ্গে আশ্চর্যজনক ভাবে মন্দিরের সব কটা ঘন্টা একসাথে বেজে ওঠে, আর তার সাথে ছড়িয়ে পড়ে ধুনোর গন্ধ। তখন রূপা ভয়ঙ্কর গলায় বলে ওঠে, মরবে, এই গ্রামের সকলে মরবে। এই বলে রূপা হঠাৎ সেখান থেকে উঠে দৌড়াতে শুরু করে ভট্টাচার্য মশাইয়ের বাড়ির পাশের কুয়ার দিকে। দৌড়ে দৌড়ে গিয়ে রূপা সেই কুয়ায় ঝাঁপ দেয়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় হতভম্ব হয়ে যায়। এ কি কুক্ষণে কাণ্ড, এ কি হলো? এই কে আছো? কে আছো? ওকে তোলো, ওকে তোলো। কুয়া থেকে রূপার দেহটা তোলা হয়, কিন্তু এ কি, রূপার দেহটা একেবারে সাদা ফ্যাকাশে, তার চামড়াও কুঁচকে গেছে। ভট্টাচার্য মশাইয়ের ছেলে অজয় ডাক্তারি পড়েছে। সে রূপার দেহটা পরীক্ষা করতে থাকে। তারপর বলে, আরে এ তো অনেকক্ষণ আগে মারা গেছে, শরীরে জল ঢুকে গেছে। ওর শরীর থেকে যেটা বুঝছি ও 8 ঘন্টা আগেই মারা গেছে। কিন্তু তা কি করে সম্ভব? ও তো এই কিছুক্ষণ আগে জলে ঝাঁপ দিল। আমরা সবাই দেখলাম এ কিছুক্ষণ আগে ঝাঁপ দিল, আর তুমি বলছো 8 ঘন্টা? আমিও তো এখানেই ছিলাম, নিজের চোখে দেখলাম, কিন্তু বিজ্ঞান তো এটা বলছে না। এটা কি করে সম্ভব? কি অলৌকিক ব্যাপার! তার মানে অনর্থ, ঘোর অনর্থ হতে চলেছে। মা, এ তোর কি লীলা মা? তুই কি বোঝাতে চাইছিস মা? ভট্টাচার্য মশাই এবার ভালো করে মায়ের প্রতিমাটা দেখতে থাকেন, আর তারপরই হঠাৎ খেয়াল করেন মায়ের চোখ দুটো বন্ধ। কিন্তু এ কি করে সম্ভব? মায়ের চোখ বন্ধ হয় কি করে? তার সাথে দেখেন শিয়ালটাও অদৃশ্য, আর মায়ের পায়ের কাছে টাটকা ফুলগুলো কেমন যেন শুকিয়ে গেছে। মা, এ কি বিপদ? ভট্টাচার্য মশাই সংস্কৃত ভাষায় রীতিমতো পণ্ডিত, তাই রূপা যে কথাগুলো বলে গেছে সেগুলো তাকে খুব চিন্তায় ফেলেছে। পরদিন ভট্টাচার্য মশাই বারান্দায় পায়চারি করছিলেন।
তখন উর্মিলা কাজ করতে আসে। বাবু, আপনি এত চিন্তিত কেন? যা হচ্ছে এরপর আর চিন্তা না করে কি থাকা যায়? যাও, আর তুমি ভেতরে যাও, আর গিন্নিমা যা বলে সেগুলো করে দিও। গিন্নিমায়ের মনটাও ভালো নেই, সে যে রূপাকে খুব ভালোবাসতো। তোমাকে কিন্তু মন্দিরের সব কাজগুলো করে দিতে হবে, বুঝলে? ঠিক আছে বাবু, আমি যাচ্ছি। এক্ষুনি গিন্নিমায়ের সাথে দেখা করে এসে মন্দিরের কাজ করে দেব। উর্মিলা ঘরের ভেতরে চলে যায়। এদিকে ভট্টাচার্য মশাই আবার চিন্তিত হয়ে পড়েন। কিছুক্ষণ পর ভট্টাচার্য মশাই যান মায়ের পুজো করতে। মায়ের চোখ এখনো বন্ধ। তিনি পুজো করতে থাকেন। হঠাৎ তিনি দেখেন যে টাটকা ফুল দিয়ে মায়ের পুজো করা হচ্ছে, সেগুলো একটাও মায়ের গায়ে থাকছে না, শুকনো হয়ে নিচে পড়ে যাচ্ছে দেয়ার সাথে সাথেই। সেদিন রাতে ঘটে যায় গ্রামে আর এক বিপদ। রতন তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। হঠাৎ করে সে লক্ষ্য করে তার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ের ছায়া মূর্তি। ভয় পেয়ে যায় রতন। গতকাল সন্ধ্যাবেলাতেই রূপা মারা গেছে, আর আজই এমন ছায়া মূর্তি দেখে রতন ভীষণ ভয় পেয়ে যায়। ছায়া মূর্তি কোনো উত্তর দেয় না। আস্তে আস্তে গিয়ে আসে রতনের দিকে। খিলখিল করে হেসে ওঠে ছায়ামূর্তি, আর এগিয়ে আসতে থাকে রতনের দিকে। এরপর ছায়ামূর্তি অন্ধকারের মধ্যে রতনের উপর ঝাঁপিয়ে পড়ে। রতনের শরীরের মাংস খুবলে খেতে থাকে, যেন কোনো হিংস্র জন্তু রতনের ওপর হামলা করেছে। রতন চিৎকার করতে থাকে। রতনের চিৎকার শুনে গ্রামবাসীরা আর ভট্টাচার্য মশাই বেরিয়ে আসেন। কি হলো বলো তো? কি যেন চিৎকার করছে? ওটা তো রতনেরই আত্মনাদ, মনে হয় রতন বিপদে আছে। সকলে মশাল হাতে বেরিয়ে পড়ে রতনকে খুঁজতে। চারিদিকে তারা রতনকে হন্য হয়ে খুঁজতে থাকে, কিন্তু না, কোথাও রতনকে পাওয়া গেল না। বলছি ভট্টাচার্য মশাই, রতন কি কপুরের মতো উড়ে গেল নাকি? কি জানি, রতনের গলার আওয়াজটা তো এদিক থেকে এলো। ছেলেটা গেল কোথায়? এরপর গোটা গ্রামটাকে তন্ন তন্ন করে খুঁজেও যখন রতনকে আর পাওয়া গেল না, অগত্যা তারা বাড়ি ফিরে এলো। পরের দিন সকালবেলা ভট্টাচার্য মশাই ও আরো কয়েকজন চা দোকানে বসেছিল। দাদা, রতন কালকে বাড়ি ফেরেনি। ওর বাড়ির লোক সন্দেহ করছে রতন কি কোনো বিপদে পড়লো নাকি। সন্দেহ নয়, সন্দেহ নয়, রতন সত্যি সত্যি মারা গেছে। আমি 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 অনুভব করতে পারছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না কি করব। আজ আমাকে একবার শহরে যেতে হবে। এরপর ভট্টাচার্য মশাই শহরে চলে যান। শহর থেকে কাজ শেষ করে ফিরতে ভট্টাচার্য মশাইয়ের একটু রাত হয়ে যায়। তিনি একাই ফিরছিলেন। অন্ধকার রাস্তা, নির্জন। হঠাৎ তিনি লক্ষ্য করেন গাছতলায় দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। ভট্টাচার্য মশাইয়ের চোখে মুখে ফুটে ওঠে আতঙ্ক। তিনি আর সামনে এক পাও এগোতে পারলেন না। ক্ষমতা বলে তিনি অনুভব করতে পারছেন এক অশরীরের উপস্থিতি।
বলে ওঠেন, কে তুমি? কি চাও? কেন এসেছো এখানে? কিন্তু ছায়ামূর্তি কোনো উত্তর দেয় না। ভট্টাচার্য মশাই এবার তার দিকে এগিয়ে যেতে চান, তখনই ছায়ামূর্তিটা দুপা পিছিয়ে যায়। ভট্টাচার্য মশাই বলেন, রূপা তুমি কেন এমন করছো? কি তোমার ক্ষতি করেছে যে তুমি প্রতিশোধের খেলায় মেতে উঠেছো? এবারও ছায়ামূর্তিটা কিছুই বলে না। তিনি এবার ঠিক করেন পাশ কাটিয়ে চলে যাবেন, তাই তিনি তাড়াতাড়ি হাঁটতে শুরু করেন। জোরে হেঁটে ভট্টাচার্য মশাই ছায়ামূর্তিটাকে পেরিয়ে চলে যায়। তখনই ছায়ামূর্তিটা পেছন দিক দিয়ে এসে ভট্টাচার্য মশাইকে জোরে ধাক্কা মারে। তিনি ছিটকে দূরে গিয়ে পড়েন। একটা মেয়ের শরীরে এত শক্তি! তিনি ঘুরে তাকিয়ে যা দেখেন তাতে তিনি চমকে ওঠেন। তার সামনে দাঁড়িয়ে আছে একটা মুন্ডহীন মৃতদেহ। তিনি কিছু বুঝে ওঠার আগেই মৃতদেহটা তার গলা টিপে ধরে। কষ্টে আতঙ্কে ছটফট করতে থাকে ভট্টাচার্য মশাই। কিন্তু এ কি কাণ্ড! তিনি তো ভাবলেন এটা রূপা, কিন্তু এটা তো একটা পুরুষ। তাহলে রূপা কোথায় গেল? আর এই পুরুষই বা কে? এই প্রশ্নগুলো তখন ভট্টাচার্য মশাইয়ের মনে দানা বেঁধেছে। এদিকে অশরীরী তার দুটো হাত দিয়ে চাপ বসাচ্ছে ভট্টাচার্য মশাইয়ের গলায়। তখনই তিনি এক মনে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে শুরু করেন। আস্তে আস্তে অশরীরীর বাঁধন হালকা হতে শুরু করে, কিন্তু ভট্টাচার্য মশাইয়ের শরীর তাকে আর সাথ দেয় না। অজ্ঞান হয়ে যান তিনি। পরেশ আর অমিত রাস্তা দিয়ে হাঁটছিল। তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল রতনকে নিয়ে। আমার কি মনে হয় জানিস, রূপাই ওকে খেয়ে নিয়েছে। আমারও তাই মনে হয়। ভট্টাচার্য মশাইকে বলে একটা শান্তি শাস্ত্রায়নের কাজ করতে হবে। তা নয় তো কি? তুই একবার ভেবে দেখ তো, রূপা আমাদের সামনে জলে ঝাঁপ দিল, আর অজয় দেখে বলল ওনাকে 8 ঘন্টা আগে মারা গেছে। এটা কি সম্ভব? আমার মনে হয় রূপা অনেক আগেই মারা গিয়েছিল, বুঝলি? তারপরে সে ভূত হয়ে আবার ওই কুয়োয় ঝাঁপ দেয়। রূপা মেয়েটা বড্ড ভালো ছিল, বুঝলি? কিছুদিন আগের ঘটনা। রূপা বসে মালা গাঁথছে। যাক, সব কাজ শেষ। এবার ভট্টাচার্য মশাই এসে পুজো করলেই হবে। ভট্টাচার্য মশাই পুজো শুরু করেন। শঙ্খধ্বনিতে ঘণ্টার আওয়াজে মন্দির মুখরিত হয়ে ওঠে। রূপা চোখ বন্ধ করে ঠাকুরের কাছে প্রার্থনা করে। তুমি তো সবই জানো মা, আমি কি চাই তুমি তো সবই জানো। আমার মনের ইচ্ছাগুলো তুমি পূরণ করো মা, পূরণ করো। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা ছেলে, শান্তনু। শান্তনুও চোখ বন্ধ করে প্রার্থনা করছে। তুমি তো সবই বোঝো, সবই জানো আমি রূপাকে কতটা পছন্দ করি। তুমি দেখো মা, তুমি দেখো। পুজো হয়ে গেলে রূপা প্রসাদ বিতরণ করতে থাকে। শান্তনুকে প্রসাদ দিতে এসে রূপা একটু মিষ্টি করে হাসে। শান্তনুও বেশ লাজুক, তবে সে কথা বলতে পারে না, বোবা, তবে শুনতে পায়। কেমন আছো তুমি? ভালো আছো তো? কদিন খুব শরীর অসুস্থ ছিল, তাই মন্দিরে আসিনি। এই নাও প্রসাদ। আমি তোমার জন্য একটা জিনিস তৈরি করেছি। এই বলে রূপা একটা চাদর এগিয়ে দেয় শান্তনুর দিকে।
শান্তনু হাসে। শান্তনুর মনে রূপার জন্য একটা আলাদা অনুভূতি আছে। শান্তনুর মা উর্মিলা তাদেরকে দেখে ব্যাপারটা আন্দাজ করতে পারে। একদিন বাড়িতে উর্মিলা তার ছেলেকে বলে, তোর রূপাকে খুব পছন্দ তাই না? শান্তনু মাথা নাড়ে। কিছুদিন যাক, আমি রূপার সাথে কথা বলবো। কিন্তু সেদিনই ঘটে যায় একটা বিপদ। রূপা, বাবার সাথে আমার কথা হয়েছে, বাবার কোনো আপত্তি নেই, তোমাকে বাবার খুব পছন্দ। সত্যি বলছো তুমি? হ্যাঁ, কিন্তু আমি আর একটা বছর অপেক্ষা করতে চাই। তুমি তুমি আমার জন্য অপেক্ষা করবে তো রূপা? হ্যাঁ হ্যাঁ, আমি অপেক্ষা করব। শান্তনু দেখতে পায় রূপাকে মন্দিরের পেছনে অজয়ের সাথে কথা বলতে। অজয় ভট্টাচার্য মশাইয়ের ছেলে শহরে থাকে। শান্তনু এটা দেখে ভীষণ কষ্ট পায়। সে দৌড়ে চলে যায় মন্দিরে বুড়ি মার কাছে। মন্দিরে মায়ের কাছে মাথা নত করে কাঁদতে থাকে সে। কিন্তু একটু পরেই সে রাগী দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। তারপর ঠাকুরের ঘরটাকে উল্টে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। উর্মিলা কদিন পর ব্যাপারটা জানতে পেরেছিল যে ভট্টাচার্য মশাই রূপাকে তার পুত্রবধূ হিসাবে পছন্দ করেছে। তাই উর্মিলাও ভট্টাচার্য মশাইকে রূপাকে নিয়ে অনেক কথাই বলতে থাকে। আচ্ছা বাবু, আপনি কোথায় আর ওই রূপা কোথায়? না আছে কোনো জাতপাত, না আছে কোনো বংশ পরিচয়। আপনি কি না ওর সাথে আপনার ছেলের বিয়ে ঠিক করেছেন? ওসব নিয়ে কি হবে উর্মিলা? মানুষের মনুষ্যত্বটাই আগে। রূপা মেয়েটা সত্যিই ভীষণ ভালো। উর্মিলার মনে অনেক রাগ জমতে থাকে, কারণ তার ছেলে যে রূপাকে পছন্দ করেছিল, এখন তো সে ভেঙে পড়বে। শান্তনু রাত দিন ঘরের ভেতরে বসে থাকে, আর সে বাইরে বেরোয় না। ঠিক মতো খাওয়া দাওয়াও করে না। তাই শান্তনু কিছুদিন পর অসুস্থ হয়ে পড়ে। শান্তনু, দরজা খোল বাবা, দরজা খোল। দরজা খুলে বের হয় শান্তনু। তারপর হাতের ইশারায় মাকে সে কিছু একটা বলে। তারপরে উর্মিলা বেরিয়ে যায়। মন্দিরের কাছে হঠাৎ তার দেখা হয়ে যায় রূপার সাথে। আরে রূপা মাঝে, আয় মা আয়, কতদিন মাথায় তেল মাখিয়ে দিনি, আয় মা তেল মাখিয়ে দি। উর্মিলা পরম যত্নে রূপার মাথায় তেল মাখিয়ে দিতে থাকে আর অনেক গল্প করতে থাকে। তেল মাখা হয়ে গেলে রূপা মন্দিরের ভেতরে চলে যায়, আর উর্মিলা সবার অলক্ষ্যে এগিয়ে যায় রূপার কুটিরের দিকে। তারপর সেখান থেকে রূপার কিছু জামার গয়না নিয়ে বেরিয়ে আসে। ব্যাপারটা কেউই দেখতে পায় না। উর্মিলা সেগুলো নিয়ে চলে যায় শান্তনুর কাছে।
দরজা বন্ধ করে দেয়। ঘরের দরজা বন্ধ করে তারা যেন কি সব করতে থাকে। পরেশ আর অমিত হাঁটছিল, কিন্তু হঠাৎ তারা দেখতে পায় গাছের তলায় পড়ে আছে ভট্টাচার্য মশাই, আর তার পাশে একটা অদ্ভুত দেখতে 4 পায়ে জন্তু। না, জন্তু নয়, মানুষ, কিন্তু তার মাথা নেই। আর তাই সে শত চেষ্টা করেও ভট্টাচার্য মশাইয়ের গলা থেকে রক্ত খেতে পারছে না। অমিত আর পরেশ চিৎকার করতে থাকে। ওরে বাবা রে, কে রে? ওরে বাবা রে, রাম 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 রাম। এই কে রে? যা যা যা। তারপরে ওই ছায়া মূর্তিটা ধীরে ধীরে অদৃশ্য হয়। ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই! অমিতের চিৎকারে ভট্টাচার্য মশাইয়ের জ্ঞান ফিরে আসে। তিনি অতি কষ্টে উঠে দাঁড়ান। তারপরে তারা 3 জনেই এসে উপস্থিত হয় ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে। ওটা কি ছিল ভট্টাচার্য মশাই? ভট্টাচার্য মশাই, আমরা আসছিলাম। আমিও বুঝতে পারছি না, আমিও ভেবেছিলাম রূপা, কিন্তু এ কাজ রূপার নয়, এ অন্য কারো কাজ। আমাদের গ্রামে কে এমন মারা গেছে যার গ্রামবাসীদের উপর এত রাগ? ওর মুন্ডু ছিল না বলেই ও আপনার গলার কাছে গিয়েও ও আপনার রক্ত খেতে পারেনি, কিন্তু গ্রামে যেসব গবাদি পশু আর কয়েকজন অদৃশ্য হয়ে গেছে সেগুলো। ওটাই তো বুঝতে পারছি না কি হচ্ছে। আমি যাকে দেখেছি সে কিন্তু মানুষকে ছিঁড়ে খেতে পারবে না, কিন্তু কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এই বিপদ থেকে কে উদ্ধার করবে? আমাকে আগে জানতে হবে ও কে, তারপর একটা উপায় পাবো। মা, তুই কি বোঝাতে চাইছিস? মা, কি করতে চাইছিস? কিছুই বুঝতে পারছি না মা, আমাকে পথ দেখা মা, আমাকে পথ দেখা। সেদিন ভট্টাচার্য মশাই ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখতে পান রূপাকে। রূপা চিৎকার করছে, কেউ যেন তাকে বেঁধে রেখেছে, আর তার চারপাশে পড়ে আছে রূপার জামা কাপড়, গয়নাগাটি আর চুল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও জেঠু, আমি আর পারছি না এভাবে থাকতে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও জেঠু। কে কে কে? চমকে গিয়ে ঘুম থেকে উঠে পড়েন ভট্টাচার্য মশাই। তিনি একই দেখলেন, কেনই বা দেখলেন? তিনি এই স্বপ্নের কারণ কিছুই বুঝতে পারলেন না। সেদিন রাতেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। উর্মিলা কোথা থেকে 2টো মুরগি কিনে এনেছে। সেই মুরগি নিয়ে চলেছে ঘরের ভেতরে। খাটের উপর শোয়ানো আছে শান্তনুর শুকিয়ে যাওয়া সাদা দেহ। তার চোখের তলায় কালি জমেছে, কিন্তু সে আর শান্তনু নেই। সে পরিণত হয়েছে একটা রাক্ষসে। উর্মিলা মুরগি 2টোর গলা কাটতেই ছটপট করে ওঠে শান্তনু। লম্বা জিভ বের করে মায়ের হাত থেকে মুরগি 2টো কেড়ে নেয় সে। তারপর সেগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে শান্তনু। এরপর শান্তনুর লোলুপ দৃষ্টি পড়ে তার মায়ের দিকে। সে উঠে এগিয়ে যায় তার মায়ের দিকে। হঠাৎ করেই সে জিভ বের করে মায়ের গলা পেঁচিয়ে ধরে। তারপরে সে তার মায়ের গলায় কামড় বসাতে যাবে, তখনই উর্মিলা তার হাতের কাছে থাকা একটা ধারালো অস্ত্র নিয়ে কোপ বসায় তার ছেলের গলায়। শান্তনুর মাথাটা ছিটকে দূরে পড়ে যায়। এটা আমি করতে চাইনি খোকা, এটা আমি করতে চাইনি। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে খোকা, খোকা।
উর্মিলা তার ছেলের মৃতদেহটা বিছানায় শুইয়ে দেয়। তারপর বলে, এই সব তন্ত্রমন্ত্রের পাল্লায় পড়ে নিজের প্রাণ বিসর্জন দিলি। আজকে আমার উপর আক্রমণ করতে গেলে তাই আমি তোর উপর আক্রমণ করে ফেললাম। আমাকে ক্ষমা করে দে খোকা, আমাকে ক্ষমা করে দে। উর্মিলা যখন কিছুদিন আগে রূপার ব্যবহৃত জিনিসপত্র এনে দিয়েছিল, শান্তনু সেগুলো নিয়ে বসে পড়ে হোমযজ্ঞে। তার সামনে একটা কালো রঙের পুতুল। শান্তনু ওই পুতুলটাতে এক এক করে পরিয়ে দেয় রূপার গয়না, জামা কাপড় আর চুল। তারপর অদ্ভুতভাবে হেসে ওঠে শান্তনু। তার চোখে মুখে একটা তীব্র ঘৃণা। ছোটবেলা থেকেই তাকে সবকিছু যেন এক ঘরে করে রেখেছে। কথা বলতে পারতো না, তাই না ছিল কোনো ভালো বন্ধু, না ছিল কোনো কাজকর্ম। রূপাকে সে ভালোবাসত, আর রূপার ব্যবহার দেখে সে ভাবতো হয়তো রূপাও তাকে ভালোবাসে। কিন্তু হঠাৎই এইসব যা ঘটল, ব্যাপারটা শান্তনু মেনে নিতে পারেনি। তারপরই সে ঠিক করে এবার অপদেবতার পুজো করে সে তার সব ইচ্ছা পূরণ করবে। কিছুদিন বাড়িতে সে হোমযজ্ঞ করে, কিন্তু তারপর মন্দিরের একটা গোপন জায়গায় এসে শুরু হয় তার অপকর্ম। সেখানেই সে রূপাকে বশ করার চেষ্টা চালাচ্ছে। রাত তখন 12টা। আকাশে গোল চাঁদ। রূপা তার ঘর থেকে বেরিয়ে মন্দিরের পাশে একটা ছোট্ট ঘরে এসে উপস্থিত হয়। সেখানে আগে থেকেই শান্তনু তন্ত্রক্রিয়া চালাচ্ছিল। রূপা এসে শান্তনুর দিকে হাত বাড়িয়ে দেয়, মিষ্টি করে হাসে। পরের দিন সকালে রূপা তার ঘরে শান্তনুকে দেখতে পেয়ে চমকে ওঠে। তুমি তুমি এখানে কি করে? এই অবস্থায় তুমি এখানে? শান্তনু রূপার দিকে এগিয়ে আসার চেষ্টা করে। এ কি করছো তুমি আমার সাথে? বেরিয়ে যাও এখান থেকে। রূপা তাকে জোরে ধাক্কা মারে। রূপা একটা অপরাধ বোধে ভুগতে শুরু করে। কিন্তু প্রত্যেক রাতে শান্তনু রূপাকে পাওয়ার জন্য যে তন্ত্রক্রিয়া চালায়, তার ফলে রূপা শান্তনুর কাছে মন্দিরের গোপন কক্ষে যেতে বাধ্য হয়। তাই দিনে দিনে অপবিত্র হয়ে যায় রূপা। প্রতিদিন সকালে শান্তনুকে তার ঘরে দেখে রূপার মনে একটা অপরাধ বোধ কাজ করতে থাকে। তার সন্দেহ হয় শান্তনুর প্রতি। একদিন সকালে মন্দিরের কাজ করতে করতে রূপা চলে যায় শান্তনুর সেই গোপন কক্ষে। সেখানে গিয়েই সে দেখতে পায় চারিধারে তার ব্যবহার করা জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। শান্তনু সেখানে শুয়ে আছে। এইসব দেখে রূপা সব বুঝতে পারে। আমি সবাইকে বলে দেবো তুই আমার সাথে কি করেছিস শয়তান। শান্তনু উঠে বসে, হেসে ওঠে ভয়ঙ্কর ভাবে। হাতের ইশারায় কি যেন দেখায়। রূপা মুখ চাপা দিয়ে চলে যায় তার ঘরে। সেদিন রাতে রূপা চলে যায় বুড়িমার কাছে। ভক্তি ভরে জানাতে থাকে তার বেদনা।
তুমি তো সব জানো মা, সব জানো। কেন কেন আমার সাথে এটা হলো? তুমি কেন আমাকে বাঁচালে না? যবে থেকে আমার জ্ঞান হয়েছে আমি তো তোমার সেবাই করে আসছি, তাহলে তুমি কেন আমাকে বিপদের সময় বাঁচালে না? তার মানে কি তুমি নেই মা? তুমি কি পাথর? আমাকে এই বিপদ থেকে রক্ষা করো মা, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। রূপা কাঁদতে শুরু করে। হঠাৎ পেছনে ঘুরে সে দেখতে পায় শান্তনু দাঁড়িয়ে আছে। রূপা শান্তনুর হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে পা পিছলে হঠাৎ রূপা পড়ে যায় কুয়ার মধ্যে। এদিকে শান্তনু রূপাকে বাঁচাতে পারে না। শান্তনু পাগলের মতো হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে চলে যায় সে তার মায়ের কাছে। তার মাকে ইশারায় সে সব কথা বলতে থাকে। আর তারপরেই একটা ছুরি নিয়ে সে তার নিজের পেটে চালিয়ে দেয়। খোকা, খোকা! উর্মিলা কান্নায় ভেঙে পড়ে। পাগলের মতো হয়ে যায় সে তার ছেলের জন্য। আমার ছেলে শান্তি পায়নি, তোকেও আমি শান্তি পেতে দেব না শয়তানি! তার ছেলেকে যে উর্মিলা খুব ভালোবাসতো, তার সব রাগ গিয়ে পড়ে রূপার ওপর। নিজের ছেলেকে বিছানায় শুইয়ে ছেলের চারিদিকে রূপার ব্যবহার করা জিনিসপত্র রেখে দেয়। একে একে আমি সবাইকে শেষ করে দেব, এই গ্রামের সবাইকে! আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেব আমি, ভট্টাচার্য মশাই! এই ঘটনা ঘটে গেছে প্রায় কয়েকদিন হয়ে গেল। ঘুম থেকে উঠে বসে ভট্টাচার্য মশাই। স্বপ্নে বারবার তিনি উর্মিলার বাড়ি দেখতে পাচ্ছেন। আজকে কি মনে হতে উর্মিলার বাড়ির দিকে এগিয়ে যায় ভট্টাচার্য মশাই। ভট্টাচার্য মশাই দরজা খুলতে না পেরে সবাইকে ডাক দেয়। সবাই এসে দরজা ভেঙে ফেলে, আর সঙ্গে সঙ্গে পাওয়া যায় একটা উৎকট দুর্গন্ধ। গা গুলিয়ে আসে সকলের। এসব কি ভট্টাচার্য মশাই? আমিও তো কিছুই বুঝতে পারছি না। ঘরের ভেতরে প্রবেশ করে তারা দেখে মহিলা নিজের গলা কেটে আত্মহত্যা করেছে, আর তার পাশে পড়ে আছে শান্তনুর দেহ। চারিদিকে ছড়ানো আছে কপুর আর একটা মহিলার ব্যবহার করা জিনিসপত্র। ঘরের মধ্যে এসব কি বলুন তো? ভয়ঙ্কর তন্ত্রক্রিয়া হয়েছে, ভয়ঙ্কর। এবার বুঝতে পেরেছি যে গলা কাটা দেহটা আমাদের গ্রামের ওপর আক্রমণ করছিল সেটা শান্তনুর, কারণ তার গলায় আগে থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এইসব জিনিসপত্র রূপার, তাই রূপা ছটফট করছিল। মন্দিরের চারপাশে মাঝে মাঝেই সবাই তাকে দেখতে পেয়েছে। আমি যদি ঠিক হয়ে থাকি তাহলে খুব বড় একটা অনর্থ হতে চলেছে। আমাদের কিছু একটা করে সেই অনর্থটাকে আটকাতে হবে। সম্ভবত শান্তনু রূপাকে পাওয়ার জন্যই এই তন্ত্রক্রিয়া প্রয়োগ করেছিল, আর উর্মিলা আত্মহত্যা করে নিয়েছে। সেদিন রাতে অজয় শহর থেকে ফিরছিল। রাস্তা দিয়ে আসার সময় লক্ষ্য করে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে রূপা। তুই
চলে যাও এখান থেকে, চলে যাও। তুমি তুমি এখানে কি করে? তুমি তো মারা গেছো। তুমি কি এই জগৎ ছেড়ে যেতে পারছো না? মায়ের বাঁধনে আটকে গেছো। চলে যাও এখান থেকে, তোমার খুব বিপদ। শান্তনু এগিয়ে আসতে থাকে অজয়ের দিকে। রূপা তখনই এসে দাঁড়ায় শান্তনুর সামনে। না না শান্তনু, আমি তোকে অজয়ের কোনো ক্ষতি করতে দেব না, না। শান্তনু থেমে যায়। এসব কি রূপা? শান্তনু তোমাকে মারতে এসেছে, তুমি পালাও পালাও। ও একটা শয়তান, ও গ্রামের সবাইকে মেরে ফেলবে। তুমি যাও, গ্রামে খবর দাও। শান্তনুর বিভৎস রূপ দেখে অজয় দৌড় দেয় সেখান থেকে। দৌড়াতে দৌড়াতে সে গিয়ে তার বাড়ি পৌঁছায়। বাবা বাবা, আমি রাস্তায় শান্তনুকে দেখেছি, গলা কাটা অবস্থায়। ও মানুষ নয়, তো প্রেত। আমার রূপাও প্রেত হয়ে গেছে বাবা। আমি বুঝতে পেরেছি। আমি তো এটারই ভয় পাচ্ছিলাম। আমাদের এক্ষুনি ওদের মৃতদেহগুলো পোড়াতে হবে। পরেশ, অমিত, তোমরা 7 রকমের কাঠ জোগাড় করো। 7 রকমের কাঠ দিয়ে ঘি ছড়িয়ে ওর বাড়ির চারপাশে আগুন লাগিয়ে দাও। শান্তনুর প্রেত আমাদের বাড়ির দিকে আসছে বাবা। ও আমাদের মারতে আসছে। আমাদের মেরে ফেলবে বাবা, আমাদের মেরে ফেলবে। এখানে বিজ্ঞান কাজ করবে না, এখানে তুমি বাবা। এইদিকে ততক্ষণে পরেশ আর অমিত কথা মতো ঘি আর 7 রকমের কাঠ জোগাড় করে ফেলেছে। তারা উর্মিলার ঘরের চারিদিকে সেগুলো ছড়াতে থাকে। আর এমন সময় ঘর থেকে বেরিয়ে আসে উর্মিলার প্রেতাত্মা। না 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 না, আমি কাউকে এসব করতে দেবো না, কাউকে এসব করতে দেবো না। চলে যা চলে যা চলে যা এখান থেকে। উর্মিলা আর এগোতে পারে না, কারণ ভট্টাচার্য মশাই এর আগেই নুন দিয়ে একটা গন্ডি কেটে দিয়েছিল। কিন্তু শান্তনু এই গন্ডি কাটার আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। এখন একটাই উপায়, এই ঘর আর ঘরের সমস্ত জিনিস যদি জ্বালিয়ে দেওয়া যায় তাহলেই এর অবসান হবে। এমন সময় দেখা যায় ভট্টাচার্য মশাই একটা পাট কাঠিতে আগুন ধরিয়ে ছুঁড়ে দেয় ঘরের পাশে। কি আর ওই 7 রকমের কাঠে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে ঘরটা। রূপার ব্যবহার করা জিনিসপত্রগুলো পুড়ে গেলে শান্তনু আর এসব দিয়ে কিছু করতে পারবে না। সেটা বুঝতে পেরে শান্তনু সেখানে চলে আসে। সে ওই জিনিসপত্রগুলো বাঁচানোর জন্য জ্বলন্ত ঘরের ওপরেই ঝাঁপ দেয়। আর তারপরই ভয়ঙ্কর চিৎকার করতে করতে পুড়ে ছাই হয়ে যায় তারা। এবার যে মা তোকে মুক্তি নিতে হবে। রূপাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অজয় কান্নায় ভেঙে পড়ে। মানুষ ভালোবাসার প্রতিহিংসায় পড়ে কি খারাপ কাজটাই না করে ফেলে। এতগুলো প্রাণ এক নিমিষে শেষ হয়ে গেল। আমাদের এই মন্দির পবিত্র করতে হবে। কাল সকালেই মায়ের মন্দির সংস্কারের কাজে আমাদের লেগে পড়তে হবে। এই মন্দিরে হয়েছে অপদেবীর আরাধনা, তাই আমাদের মাতৃ আরাধনা করে আমাদের মাকে আবার ফিরিয়ে আনতে হবে। জয় মা। ভোরের আলো ফোটার সাথে